মৌরি ছিল আসলে অনলের প্রেমিকা। এই ডায়েরি অনলের হাতে যাবার পর তার মনে হয়েছিল এতে কোনো গুপ্তধনের সন্ধান আছে। সেই গুপ্তধনের সন্ধান পেতে এই বাড়িতে মৌরির সকলের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর দরকার ছিল, আর তাই সে প্রেমের অভিনয় করেছিল উপলের সঙ্গে। এবারে মন্দির খুলিয়ে কালী পুজোটা ওরা চালু করতে চেয়েছিল, সেই জন্যেই ওরা কালী মূর্তি রাখে মন্দিরে, তারপর সেই মূর্তি আবার সরায়। বহুরূপী সেজে অনলে এসেছিল এ বাড়িতে ওই কালীর ভয়ে জিয়ে রাখতে। সেই রাত্রেই কালী মূর্তি পুকুরে ফেলে দিতে চায়। মূর্তি পুকুরে ফেলতে তাকে দেখে ফেলে ছোট মামাবাবু। তিনি বললেন যে সেই বৃষ্টির রাত্রিরে তার হাতের আঘাতেই অনল মারা যায়। ঘরের সকলে স্তব্ধ হয়ে যায়। হেয়ালিগুলোর মানে কি তুমি বুঝতে পেরেছো মা? মানে দাদু ওই হেয়ালিগুলোতে ঠিক কি বলতে চেয়েছিলেন? অরূপেটা রাখ তোর কাছে। এই হেয়ালিগুলো আমি যতবার দেখেছি ততবার আমার একটা কথাই মনে হয়েছে মামাবাবু, এই হেয়ালিগুলো উদ্ধার করার থেকেও অনেক বেশি জরুরি হলো এটা জানা 100 বছর আগে এই বাড়িতে কি এমন ঘটেছিল যেটা নিয়ে কেউ কথা বলতে চায় না। না না বলবে না, বলবে না, কিছু কিছু বলবে না, কিছু না বলবে না, বলবে না, বলবে না, শুনবে না, শুনবে না, কে শুনবে না, কে বলবে না। তপত যাও। কি ব্যাপার, উনি এরকম ছটফটিয়ে উঠলেন কেন? 100 বছর আগে কি ঘটেছিল এই বাড়িতে? দেখুন, ব্যাপারটা উনি যদি আমাদের না জানান, আমাদের কিন্তু জেনে নিতে হবে, কারণ এটা একটা ভারত দেশ। সেটা মিসেস মিত্র আমাদেরকে বলবেন। আপনি প্লিজ একটু ধৈর্য ধরুন। ছোট মামাবাবু, আপনি তো সব জানেন, আপনি বলুন সবাইকে সত্যিটা কি। 100 বছর আগে কি এমন ঘটেছিল যে আজকে দুটো মানুষকে অপরাধী করে তুললো? বলুন। দেখুন, সত্যিটা সামনে আসা খুব দরকার, তা নাহলে ভবিষ্যতে আবার কেউ ভুল করবে, আবার কোনো অপরাধ হবে। আপনি কি সেটা চান? বলুন, চান সেটা? আর চুপ করে থাকবেন না, বলুন, বলুন সত্যিটা কি। এই যে হেয়ালিগুলো এখানে আছে তার প্রত্যেকটার এক একটা মানে আছে। যেমন ধরুন এটা, কালী গেল রসাতলে ধরিয়ে আমায় দেবে বলে। হ্যাঁ, তো এটার মানে কি? এটার মানে হলো কালী গেল রসাতলে। রসাতলে মানে মাটির নিচে। আচ্ছা মামাবাবু, কালী ঠাকুরের মূর্তি কি কোনো কারণে মাটির তলায় বসে গিয়েছিল? তাহলে এই ধরিয়ে দেবার কথাটা আসছে কেন? কালী যে বসে গিয়েছিল তাতে কি কোনো অপরাধ ছিল, তাই এই ধরিয়ে দেওয়া? কিন্তু কিন্তু কি অপরাধ? এত গয়না কালি কোথায় পেলি? এত গয়না কালি তুই কোথায় পেলি? চুরি করে 1.5 টাকা। এত গয়না কালি তুই কোথায় পেলি? চুরি করে 1.5 টাকা। কালী, গয়না, কালী মানে শ্যামাপদ। এই গয়না আপনাদের ঠাকুরদার শ্যামাপদ। তার মানে আপনাদের ঠাকুরদার শ্যামাপদ গয়না চুরি করেছিলেন, তাই তো ছোট মামা বাবু? না না, ঠাকুরদা চুরি করতে যাবেন কেন? উনি সে ধরনের মানুষ ছিলেন না। আপনার দাদু দেশ ঠকিয়ে গয়না পেয়েছিলেন। দেশ ঠকানো মানে সে সময় কি হতে পারে? সেই সময় তো ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চলছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদু তো বিপ্লবী ছিলেন, এই অঞ্চলের নেতা ছিলেন। না না, বলবি না, বলবি না, কিছু বলবি না, শুনবে না, কি বলবি না। কেন বলবেন না? বলুন, আপনি বলুন, আপনারা প্লিজ বাধা দেবেন না, প্লিজ। মূর্খ, নির্বোধ। তার মানে আমার আন্দাজ একদম ঠিক। সেই সময় অনেক টাকা পয়সা তোলা হতো। বাড়ির সাধারণ মেয়ে বউরা বিপ্লবীদের হাতে নিজেদের গয়না তুলে দিতেন স্বাধীনতা আন্দোলনে অস্ত্র কেনার জন্য।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই অঞ্চলেও তো আমার দাদুর নেতৃত্বে এরকম ফান্ড কালেকশন হয়েছিল, আমি বাবার মুখে শুনেছি। তার মানে আপনাদের দাদু সেই সময় তোলা এরকম কিছু গয়না চুরি করেছিলেন। যার যত বেশি আছে তত বেশি চাই, আরো পাই আরো চাই, আরো পাই আরো চাই, আরো পেয়ে চাই। না কিছু কিছু, ইংরেজ তুমি ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ইংরেজ তুমি ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। আমার ধারণা আপনাদের দাদু এই বিষয়ে আরো বিস্তারিতভাবে ওনার ডায়েরিতে লিখে গিয়েছিলেন, সেগুলোই ছোট মামাবাবু পড়েছিলেন, আর তার থেকে উনি এসব কথা জানতে পারেন। উনি হয়তো গয়নাগুলো চুরি করে মা কালীর বেদির তলায় রেখেছিলেন। গয়নার ভারে মা কালীর মূর্তি বসে যায়, মা কালীর মূর্তি বসে গেছে এটা লোক জানাজানি হওয়ার সাথে সাথে তড়িঘড়ি করে মন্দিরে পুজো বন্ধ করে দেওয়া হয়। সেই জন্যই উনি এই ধরা পড়ে যাওয়ার কথাটা ওনার লেখার মধ্যে লিখেছিলেন। তবে কি জানেন তো মামাবাবু, আপনাদের দাদু কিন্তু তখন ধরা পড়েননি, গয়না উনি সরিয়ে ফেলেছিলেন। সরিয়ে ফেলেছিলেন? কোথায় সরিয়েছিলেন? এখানে লিখছেন, ধারার হাতে পড়লে ধরা, হাতে পড়বে হাত করা। ধারার হাতে। আচ্ছা, ধারা নামে আপনাদের পরিবারে কেউ ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমার ঠাকুমার নাম ছিল ধারাবতী। আপনার ঠাকুমার নাম ধারা? আচ্ছা, ধারা। তবে আপনার ঠাকুমাকে কিন্তু উনি গয়না দেননি, কারণ ওনার ভয় ছিল ধারার কাছে ধরা পড়লে হাতে হাত করা পড়ার ভয় থাকবে। তাহলে উনি কাকে দিয়েছিলেন গয়না? উনি কাউকে দিয়ে গেছিলেন এই ব্যাপারে আপনি নিশ্চিত? দিয়ে তো ওনাকে যেতেই হবে, অন্তত গয়নাগুলো লুকোনোর জন্যে। আর ওনার এই হেয়ালিটার মধ্যেও সে কথা বলা আছে, দুই দিকে কামিনী কাঞ্চন, বলনা কোথায় লুকোই মন। কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন মানে একদিকে নারী, অন্যদিকে সোনা। তাহলে কোথায় কোথায় লুকোলেন উনি গয়না? মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন, মায়ের পায়ে, মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন। হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম ঠিক। আপনার এই গানের মধ্যেই উত্তরটা আছে। আপনাদের দাদু অবশ্য লিখেই গিয়েছিলেন যে গয়না উনি কোথায় লুকিয়েছিলেন। কোথায়? এই হেয়ালিটা দেখুন, পালিয়ে কোথায় বাঁচবি শ্যামা, জবার বালা রইল জমা। জবার বালা, শ্যামা, তার মানে শ্যামাপদ নিজেকে বাঁচাতে জবার বালা মানে শ্যামাপদর গয়না জবার কাছে লুকিয়েছিলেন। শুনবে শুনো, ছোট মামা বাবু, জবাকে মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন, তার মানে আপনাদের দাদু জবার পায়ে সবকিছু উৎসর্গ করেছিলেন। কে জবা? জবা তো ওনার স্ত্রী নন, তাহলে কে সে? কেন আপনাদের দাদু সবকিছু জবাকে দিয়েছিলেন বলুন, কেন? না 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 গয়না জবার কাছে গিয়েছিল কিনা তা আমার জানা নেই, তবে জবা বলে একজনের কথা আমি শুনেছি। আসলে
বংশের কলঙ্কের কথা, তাই আমি কাউকে বলিনি সে কথা। ইস 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 আর তাছাড়া এ বাড়িতে যা কিছু ঘটে চলেছে তার সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কিনা তাও আমার জানা নেই, তাই বলিনি। আমি ঠাকুমার বড় নাতি ছিলাম, আর তাই বড় হবার পর ঠাকুমা তার সুখ দুঃখের অনেক কথা আমাকে জানিয়েছিলেন। জবা ছিলেন আমার ঠাকুমার বান্ধবী। কবেকার কোন বন্যায় বাড়ি ঘর পরিজন সব খুইয়ে উনি আমার ঠাকুমার কাছে এসে আশ্রয় নিয়েছিলেন। ঠাকুমা তাকে নিজের বোনের মতন আশ্রয় দিয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন অসামান্য সুন্দরী, আর তাই তার উপরে ঠাকুরদার চোখ পড়ে। তাদের ভেতরে সম্পর্ক হয়। সে কথা জানতে পেরে ঠাকুমা জবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ঠাকুরদা তাকে ত্রিবেণীতে তার এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছিলেন। তারাই তাকে নিজেদের কাছে রেখেছিল, এবং আমি যতদূর জানি যে তিনি তাদের কাছেই আজীবন কাটিয়ে গিয়েছেন। ত্রিবেণীর বাড়ি, বান্ধবীর বাড়ি থেকে? এই ত্রিবেণীতে কাদের বাড়িতে সেটা জানেন? না না, সেটা আমি বলতে পারবো না। আপনাদের বাড়িতে একজন অসাধারণ সুন্দরী মহিলার ছবি দেখে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম উনি কে। আপনি আমাকে বলেছিলেন উনি আপনাদের রাঙা। এই রাঙা ডাকটা শুনে আমার একটু অবাক লেগেছিল। রাঙা রাঙা মানে কি? রাঙা বলে কেন ডাকেন ওনাকে? রাঙার সঙ্গে জবা, এই কথাটার কিন্তু একটা অদ্ভুত মিল। তারপর ভাবলাম যে ওই রকম সুন্দরী একজন মহিলা, তাকে রাঙা বলে ডাকাটা তো খুবই স্বাভাবিক। আপনি আমাকে আরো একটা কথা বলেছিলেন যে ওই রাঙার গয়নাতেই আপনাদের পরিবারের এত প্রতিপত্তি আজকে। সুরঞ্জন বাবু, আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন তো। আমার বিশ্বাস আপনাদের রাঙা আর শ্যামাপদ বাবু, মানে এদের দাদুর প্রেমিকা জবা, একই মানুষ। শ্যামাপদ বাবু হয়তো তার অনুশোচনা থেকেই জবা, মানে আপনাদের রাঙার কাছে তার চুরি করা গয়নাগুলো রেখেছিলেন, আর তাই দিয়ে আপনাদের পরিবার পরবর্তীকালে বড় লোক হয়েছিল। মৌরি, এবার বুঝলে তো যে গয়নাগুলোর জন্য তুমি আর অনল এত কাঠখড় পোড়ালে, এত প্ল্যানিং করলে, যার জন্য আজ অনলকে এইভাবে, সেই গয়নাগুলো আসলে তোমাদের পরিবারেই ছিল। তোমাদের পরিবারে সেই গয়নাগুলো এতদিন ভোগ করছিল, বুঝলে তো? প্রভাতী, একদম ভয় পাস না, আমরা খুব শিগগিরই জামিন করে তোকে ছাড়িয়ে নিয়ে আসবো। কিছু ভাবিস না বাবা, বাবা আমরা আছি তো। বাবা তুমি টেনশন করো না প্লিজ। তাহলে আমি থানায় গিয়ে পেপার রেডি করছি স্যার। আমি এখানে পেপারসগুলো একবার চেক করে নেবো যে প্রভাকর বাবুর মেন্টাল কন্ডিশনের ব্যাপারে কোনো উল্লেখ করা আছে কিনা সেটা। ওকে স্যার, ওকে। অফিসার, আমরা আপনার গাড়ির পেছনেই আসছি, কারণ কাকা কতক্ষণ থানায় থাকতে পারবে বলতে পারছি না তো। প্লিজ আসুন। থ্যাংক ইউ অফিস। আর প্রকাশ,
আচ্ছা ওকে তোমরা তাড়াতাড়ি ছেড়ে দেবে তো? মানে ওর আজকেই জামিন হবে তো? ও অসুস্থ। মামা বাবু, আপনি এত টেনশন কেন করছেন? জামিনের জন্য তো আপনারা অ্যাপ্লাই করবেন। ওনার মানসিক অবস্থার কথা ভেবে নিশ্চয়ই। হ্যাঁ, সুখী হও মা। আমরা তাহলে আসি মামা বাবু, আসি। সাবধানে থাকবেন। চলো। সাবধানে যেও। নন্দু, এই আশিস কোথায় রে? কটা বাজে? অফিস থেকে ফেরার সময় হয়েছে এখনো ওর? ও এখনো ফেরেনি। আমাকে যে বললো আজকে তাড়াতাড়ি ফিরবে, আমাকে নিয়ে ম্যাট্রিমোনিয়াল অফিসে যাবে। ম্যাট্রিমোনিয়াল অফিসে? কেন? এ কথা আবার তোমার ওর সাথে কখন হলো? তুই যেসব কাজ করিস আমাকে বলে করিস, আমি বা কেন বলতে যাব? মা বলছি যে ভাইয়ের জন্য তো এত মেয়ের ছবি তুমি দেখলে, তার মধ্যে একজনকেও পছন্দ হলো না যে ম্যাট্রিমোনিয়াল অফিসে যেতে হবে তোমায়? হ্যাঁ, যেতে হবে। কেন মা? মেয়েগুলো তো বেশ ভালোই ছিল। তুই থাম নন্দু, তুই আর কথা বলিস না। কাউকে বলি ঝগড়ুটে, কাউকে বললি রাগে, কে বলি কুচুটে। তখন তো একবারও বলিস নি মেয়েগুলো ভালো। আমি বা মন খুঁতখুত রেখে কেন ছেলের বিয়ে দিতে যাব? এই বাংলায় কি মেয়ের অভাব পড়েছে? আসুক আজকে বাবার জীবন, ওকে নিয়েই আমি যাবো রূপুর মেয়ে খুঁজতে। আচ্ছা, আমার ভাইয়ের কি 50 বছর বয়স হয়ে গেছে? ওর কি চোখে চালসে, চুল উঠে গেছে, দাঁত পড়ে গেছে, যে ওকে কেউ বিয়ে করতে চাইছে না? কেন এরকম করছো তুমি? পালাই ষাট, আমার রূপু এরকম কোনোদিন হবে না। আমার রূপু হলো ফরএভার ইয়াং। তুমি জানো আমার ভাইয়ের কি ক্রেজ? মেয়েরা তো সারাক্ষণ ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি বলছি বলো তো? ভাইয়ের বিয়ের জন্য না তোমাকে মেয়ে দেখতে হবে না। আরে মেয়েরা তো পাগল হয়ে যাচ্ছে আমার ভাইকে বিয়ে করবে বলে। কি কি বলছিস তুই? হ্যাঁ, মেয়েরার উপর প্রেমে পড়ছে আর তুই দিদি হয়ে চুপ করে বসে দেখছিস? ছাপ বাবা, দিদি হিসেবে আমার কত গর্ব বলো তো আমার ভাইয়ের প্রেমে। এই একটা কথা সত্যি করে বল, ও তো কাজ করে পুলিশে, তাহলে মেয়েদের সঙ্গে মিশছে কোথায়? হ্যাঁ, আচ্ছা শোন, যাদের সঙ্গে মিশছে যে সেসব মেয়েদের আমার নামের লিস্ট দিবি। হ্যাঁ, আমি একটা ব্যবস্থা নেবই নেব। এইগুলো না ভালো লাগে না, এত হাইপার হয়ে যাও। আমি ভাবলাম কোথায় তুমি আনন্দ পাবে, তা না, একেবারে গাদা গাদা মেয়ের সঙ্গে রূপু মিশবে, গাদা গাদা মেয়ে ওর প্রেমে পড়বে, আর আমি আনন্দ করব? এই নন্দু, নন্দু, তোকে আমি বলেছি না যে মেয়েকে আমি পছন্দ করব রূপু তাকেই বিয়ে করবে। মেয়েটার যে কি হবে? কি কি বললি? না না, আমি আরে কি হলো? কি ফিরে আসছে, কেস মিটে গেছে, একটু ওকে ফোন করে বললো। ও তাই? কি ভালো একটা খবর দিলি মিমি, আমি বাঁচলাম। আমি সবাইকে জানিয়েছি। হ্যাঁ, ঢিঙ্গি মেয়ে নাচছে খুকির মতো। পরমা আসছে তো নাচার কি হলো? নাচতে তো আমারও ইচ্ছে করছে মা। বলছি যে দিদিভাই এলেই তো প্রবলেম সলভ হয়ে যাবে বলো না? বাবা, আমি রান্নাঘরে যাই, গিয়ে মাকে হেল্প করি। দিদিভাই যদি এসে দেখে রান্না হয়নি, কোমর বেঁধে রান্নাঘরে ঢুকে পড়বে। এই শোন, তুই রান্নাঘরে ঢুকবি? তুই রান্না করতে পারিস? তেমন ভালো না, ওই টুকটাক শিখেছি। দিদিভাইয়ের মতো অত ভালো। শোনো মা, দিদিভাই এলে না তুমি ভাইয়ের বিয়ের কথা বলো, তুমি দেখবে 1 মাসের মধ্যে ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। পরমাকে বললে 1 মাসের মধ্যে রূপুর বিয়ে হয়ে যাবে? এই কথাটা শুনেই তো আমার টেনশন হচ্ছে। আমার ছেলে মেয়েকে কি জাদু করেছে? এই বাড়ি থেকে বল ওই ভজ গৌরাঙ্গের মতো ভজ পরমা চলছে। এই কুইন ভিক্টোরিয়া আসছে নাকি রে, যে এত নাচানাচি হচ্ছে? কুইন ভিক্টোরিয়ার কাজ নেই মা, আপাতত দিদিভাই এলেই মুশকিল আসান। ধামাধারা, তোরা সব হলি ধামাধারা। একটা কথা শুনে রাখ নন্দু, পরমার পছন্দ করা মেয়ের সঙ্গে আমি রূপুর বিয়ে দেব না, কারণ সে হবে পরমার পেয়ারের, আর পরমার পেয়ারের মেয়ে আমার না পছন্দ। বাস। এই নাও। বাহ, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি জানতে চাইছিলি তুই? আমি কি করে বুঝলাম? হ্যাঁ, মানে আমি কনফিউজড হয়ে যাই যে তুমি এইভাবে ক্রিমিনাল সাইকোলজি বোঝো কি করে? হাউ ইজ ইট পসিবল? থট রিডিং আমি করতে পারি না,
তবে এই কেসটাতে প্রথম থেকেই আমার একটা জিনিস মনে হয়েছিল, ওই উপল আর মৌরিকে দেখে প্রথম থেকে আমার কিরকম একটা খটকা লেগেছিল জানিস। আমার মনে হয়েছিল আর যাই হোক ওদের মধ্যে প্রেমের কেমিস্ট্রিটা নেই। আচ্ছা, তুমি ওই মৌরি মেয়েটাকে তো প্রথম দিনই দেখেছিলে, তাই না? মৌরির কিছু কিছু ব্যবহার আমার খুব অদ্ভুত লেগেছিল। যেমন ধর, পরদিন সকালে অনলের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে থেকে ওর অজ্ঞান হয়ে যাওয়া, তারপর উপলকে ওর অ্যাভয়েড করা, এই সব কিছু দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। তারপর যখন অনলের ঘর থেকে পুরনো ডায়েরির পাতাগুলো পেলাম, তখন আমার মনে হলো যে যে কোনো কারণেই হোক বিক্রির পরে ওটা ওর কাছে গিয়ে পৌঁছেছিল, আর তার থেকেই ওরা দুজনে মিলে এই প্ল্যানটা করে। কিন্তু কে অনলকে মারলো সেটা কিন্তু আমি তখন আন্দাজ করতে পারিনি। তবে আমার ভয় ছিল ছোট মামা বাবুকে নিয়ে। উনি সবসময় মন্দির আগলে বসে থাকতেন, আমার মনে হচ্ছিল উনি এটা ঘটাননি তো। আমার সেই ভয়টাই সত্যি হলো। ছোট মামা বাবু খুব কান্নাকাটি করছিলেন, পাপের ভয় এসব কথা বলছিলেন। আমার তখন মনে হলো যে উনি হয়তো নিজেকে বাঁচাতে গিয়ে এই খুনটা করে ফেলেছেন, আর তার জন্য উনি যথেষ্ট অনুতপ্ত। না, মৌরি যে মিথ্যে কথা বলছে সেটা তোমরা বুঝলে কি করে? আর দেখো, ছোট বাবু জানলা দিয়ে কালি দেখার পর তো তোমরা আলমারি সরিয়ে দেখলে জানলাটা খোলা। যদি মিথ্যে কথা বলে তাহলে জানলাটা খুললো কে? কেউ খোলেনি জানলা। সেই রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল ওখানে। পুরনো বাড়ি, নড়বড়ে জানলা হয়তো ঝড়ে খুলে গেছে। কালি দেখার সাথে তার কোনো সম্পর্ক নেই।